আপনি খুব সুন্দরভাবে 71-এর বক্তব্যটা তুললেন এবং রাশিয়ান ফ্লিট তারা মানে একদম পিছু ধাওয়া করেছে আমেরিকার যে ফ্লিটগুলো রয়েছে। ইভেন চায়নাও তারাও তাদের একেবারে সেনা মানে নেভি বহর নিয়ে এগিয়ে যাচ্ছে বলে শুনতে পারা যাচ্ছে, প্রস্তুত রয়েছে। আমরা যদি ইরানের দিকে তাকাই, মানে ইরানের এই যে হরমুজকে ব্লক করে দেওয়ার কথা যেটা ডোনাল্ড ট্রাম্প বলছেন, তাতে করে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়বে তো চীন, কারণ ইরানের 90% তেল চীন নেয় এবং খুব হিউজ ডিসকাউন্টে চীন সেটা কেনে। এবং সার্বিকভাবে চীনও তার মানে ব্যবসায় যখন আঘাত পড়বে বা নিজের স্বার্থে যখন আঘাত পড়বে, চীনও চুপ করে থাকবে না। এই দুজন রাশিয়া এবং চীন যারা আপাতভাবে শান্ত মনে হচ্ছে, তারা কতটা অ্যাক্টিভ হয়ে উঠবে এটা যদি একটু ডেসক্রাইব করেন। দেখো, খুব ইন্টারেস্টিং প্রশ্ন করলে। চায়নার কিন্তু একটা বিশাল নেভাল ফোর্স আছে, সবাই সেটা জানে। যতদূর আমাদের কাছে ইনফরমেশন আছে, চায়না তাদের নেভাল ফোর্সকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছে। একটা ভাগ চলে গেছে ভেনেজুয়েলাকে আমেরিকা যেরকম ব্লক করে ভেনেজুয়েলার থেকে এই এনার্জি বেরোতে আমেরিকা কন্ট্রোল করছিল। ভেনেজুয়েলা থেকেও কিন্তু চায়না প্রচুর এনার্জি নেয়। সেখানে কিন্তু চাইনিজ ব্যাটল গ্রুপ অলরেডি পৌঁছে গেছে। আর আরেকটা ব্যাটল গ্রুপ যেটা এখন স্টেট অফ হরমুজের দিকে চাইনিজরা অলরেডি ডিপ্লয় করে আছে। আমি এও বলতে দ্বিধা করবো না, হয়তো পার্সিয়ান গালফের মধ্যে অলরেডি চাইনিজ সাবমেরিন সেখানে মুভমেন্ট করছে। আর তারাও সেখানে বিশাল একটা অ্যাক্টিভিটিস করছে তাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট রাখার জন্য। কিন্তু ওপেনলি চায়না থ্রেট করেছে আমেরিকাকে, দ্যাট ইউ লে অফ ফ্রম দিস ইজ নট ইউর প্লেস, প্লিজ লে অফ ফ্রম দিস এরিয়াজ। চায়না কিন্তু আমেরিকাকে থ্রেট করেছে। আর এটা ওপেন থ্রেট, এটা পলিটিক্যাল রিথরিক নয়। আর 71-এর কথাটা তুমি নিয়ে এলে, আমি একটা ইন্টারেস্টিং ডিসকাশন বলি। নিক্সন তখন আমেরিকার প্রেসিডেন্ট। নিক্সন ইন্দিরা গান্ধীকে ফোন করে বলছেন, মিসেস ইন্দিরা গান্ধীকে, আমাদের প্রাইম মিনিস্টার দেন, that Mrs. Gandhi, please stop the war in East Pakistan. My 7th Fleet battle group is moving there, and they will make sure that they will be bombing India. আর মিসেস গান্ধী তখন নিক্সনকে বললেন যে, মিস্টার নিক্সন, you tell the battle group commander of your 7th Fleet, ওই USS Nimitz, to look back, and what they will see, you will find what is happening at your back. So guard your back first, then talk about me. So this was the stand that time. Similarly, আমি এখনো মনে করি যে ইরান আমাদের বন্ধু, আমেরিকার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আর উইজডম শুড প্রিভেইল ইন আমেরিকা। আর যে ডোনাল্ড ট্রাম্প একটা অযৌক্তিক একটা ব্যাখ্যা দিলেন, আমি আমার ব্লকেট তুলবো না, ইরান তার ব্লকেট তুলে দিলেও আমি তুলবো না, এটা টোটালি অযৌক্তিক। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প শুড ডিসপ্লে সাম ম্যাচিউরিটি, কি ওকে, আমিও আমাদের ব্লকেট তুলে নিচ্ছি, ইরানও ব্লকেট তুলে নিক, লেট দি নর্মাল ট্রাফিক ক্যারি অন ফ্রম পারস্য উপসাগর থেকে স্ট্রেট অফ হরমুজ হয়ে ওমান সাগর হয়ে ইন আরাবিয়ান সি। এইটাই হচ্ছে সব থেকে বেস্ট পলিসি ফর আমেরিকা। কিন্তু ওই যে বললাম, ডোনাল্ড ট্রাম্পের সবকিছুর মধ্যে একটা অ্যাম্বিগুইটি, সবকিছুর মধ্যে একটা কনফিউশন, সবকিছুর মধ্যে একটা অস্বচ্ছতা, সবকিছুর মধ্যে একটা মিথ্যা একটা ব্যাপার পরে বেরিয়ে আসে। এবং একই সঙ্গে কর্নেল রয়, আমরা মানে দেখতেও পাচ্ছি যে আমেরিকান সেনেটে ডোনাল্ড ট্রাম্পের মেন্টাল ফিটনেস নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছে এবং পরিস্থিতি এমন যে মানে সেক্রেটারি অফ হেলথ তাকে রীতিমতো মানে খাবি খেতে হচ্ছে যখন এই প্রশ্ন করা হচ্ছে সেনেটে যে ডোনাল্ড ট্রাম্পের মেন্টাল ফিটনেস কি একেবারে মানে ফেল করেছে। তো সেই প্রশ্নে তিনি কিন্তু সঠিক উত্তর দিতে পারছেন না। তো আমার এখানে আপনার কাছে শেষ প্রশ্ন, একদম সংক্ষেপে জানতে চাইবো, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের টেনিয়র তো শেষ হচ্ছে, যদি মিড টার্মেও তিনি থেকে যান তারপরেও আর হাতে বেশি সময় নেই, 1.5-2 বছর হয়তো তার কাছে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে তারপর ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পর বা তার প্রেসিডেন্সি চলে যাওয়ার পরে আপনার কি মনে হয় যে এই ইরান সিচুয়েশন বা যেটা এসকেলেট করেছিল, এই পরিস্থিতিটা কিছুটা ঠিকঠাক হবে, স্বাভাবিক হবে? দেখো, একটা কোল্ড ওয়ার কনসেপ্ট যেটা ইরান আর আমেরিকার মধ্যে যেভাবে হয়েছে এত বছর ধরে, সেটা কিন্তু এত তাড়াতাড়ি, ইভেন ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পরও কিন্তু
আমার মনে হয় না কি এত তাড়াতাড়ি সেটা রিজলভ হবে। তার কারণে আমেরিকার ডিপ স্টেটের একটা পলিসি আছে, Exactly. সেই পলিসির ওপরে বেস করে এদের প্রেসিডেন্ট অনেক সময় ডিসিশন নেয়। দেখো, ওবামার সঙ্গে কিন্তু ইরানের বহু আলোচনা হয়েছিল, আর ওই নিউক্লিয়ার ব্যাপার নিয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনাটা চলেছিল 21 থেকে 22 মার্চ, মানে 21 মান্থ ইট ক্যারিড অন। কিছু একটা এগ্রিমেন্ট হয়েছিল এই ব্যাপারে ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার। সিমিলারলি আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প ইজ হাইলি আনপপুলার নাও প্রেসিডেন্ট ইন ইউএসএ, ওর মধ্যে কোনো ডাউট নেই। শুধু ইউএসএ না, বিশ্বব্যাপী ওনার একটা আনপপুলারিটি একটা গ্রাফ কিন্তু অনেক উপরে উঠে গেছে। ইজ ভেরি আনপপুলার প্রেসিডেন্ট। যেহেতু উনি এই ধরনের একটা অ্যাকশন করলেন, যার ফলে সমস্ত বিশ্বের ইকোনমির, সমস্ত বিশ্বের একটা হিউম্যান ক্যাটাস্ট্রফির মধ্যে ফেলে দিলেন, আর সেটা কেউ লাইক করে না। কিন্তু আমার মনে হয় যে যদি কোনো এই ধরনের প্রেসিডেন্ট সেখানে আসে যে চাইবে কি বিশ্ববাসীর কাছে একটা শান্তি, আর মিডল ইস্ট হচ্ছে একটা টোটালি, আজ বললাম, গোলক ধাঁধার, যে কে মিডল ইস্টটাকে কন্ট্রোল করবে। তাকে মিডল ইস্ট হচ্ছে গোল্ড মাইন, বিশ্বের এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি মিডল ইস্ট থেকে যায়, যার ফলে মিডল ইস্টের কন্ট্রোল সমস্ত বিশ্বের একটা যে কোনোই পাওয়ার হোক, তারা মিডল ইস্টের ওপরে কন্ট্রোল রাখতে চায় বিকজ অফ দিস অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যান্ড আদার মিনারেল। তা এটা কিভাবে রিজলভ হবে? এটা একদিন দুদিনে রিজলভ হবে না। ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পরও আমি মনে করি যে যদি কনফিডেন্স সেভাবে বিল্ড না হয় দুটো দেশের মধ্যে, ইরান কিন্তু তাদের প্রোগ্রাম ছাড়বে না, তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম, তাদের মিলিটারি মাইট, তাদের ইকোনমিক বিল্ড আপ এরা কিন্তু চালু রাখবে, আর ফুল ফোর্সে করবে। And they will get support from China and Russia because Chinese have done lot of investment in Iran towards the infrastructure developmental projects. তা সেখানে ইরান কিন্তু ছাড়বে না। তারা যতদিন না তারা মনে করে যে তারা সেফ, তাদের কান্ট্রি সেফ, that they will be able to run a country peacefully. তা এটা আবার কন্ট্রোল নিয়ে মিডল ইস্টকে কে কন্ট্রোল করবে? সৌদি কন্ট্রোল করবে না টার্কি কন্ট্রোল করবে না ইরান কন্ট্রোল করবে? এটা আমরা আগামী দিনে দেখতে পাবো। হয়তো আমাদের সময় সেটা দেখতে নাও পেতে পারি, কিন্তু তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কিভাবে এটা প্রোগ্রেস করবে। বেশ, যাই হোক, আমরা আলোচনা তো করলাম এবং একটা অনেক মানে খুব ভালো একটা বিশ্লেষণ কর্নেল রায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলেন পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে এবং কি আগে হয়েছে, তার পাশাপাশি ভারতের অবস্থানটা ঠিক কি, এই জায়গা থেকে একজন ভারতবাসী হিসেবে সবার জানা উচিত।